সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা বেঞ্চের উপরে চোখ আটকে গেল। মনে হচ্ছে একটা মেয়ে ঘুমিয়ে আছে, ওড়না দিয়ে মুখ ঢাকা, তবে শুধু পাটা দেখা যাচ্ছে। পাটা ধূসর সাদা। না জানি মেয়েটা দেখতে কেমন হবে, কিন্তু এত সকালে মেয়েটা এখানে কি করছে? আমি বাদে স্টেশনে কোনো মানুষ নেই। মনে হচ্ছে টোকা দিলে ওর গা থেকে রক্ত ঝরে পড়বে। এই ছেলে, এমন করে কি দেখছেন? হ্যাঁ, এর আগে কখনো মেয়ে দেখেননি? না মানে আসলে বলতে গিয়ে আটকে গেলাম। থাক থাক, আর বলতে হবে না। আর আপনি আমার গায়ের উপর আপনার কোটটা রাখলেন কেন? আপনি শীতে কুকড়াচ্ছিলেন, তাই খারাপ লাগছিল আমার কাছে, তাই আপনাকে কোটটা দিয়েছি যাতে করে শীতটা একটু কম লাগে। এই ছেলে, কোনো খারাপ মতলব নাই তো? কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। এই না না, ছি ছি, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই না। আমার ওসব ধরনের খারাপ কোনো মতলব নেই। তাহলে ঠিক আছে। আচ্ছা, যেহেতু উপকার করেছেন, আরেকটা উপকার করতে হবে আমার। জি বলেন। আমাকে কিছু টাকা দিবেন? আমার না খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা চলেন, আমিও সকালে বাসা থেকে নাস্তা করে আসিনি, আমারও ক্ষুধা পেয়েছে। আপনিও খাবেন, আমিও খাবো। আমি হাঁটতে লাগলাম, মেয়েটা আমার সাথে আসছে। একটু সামনে এগোতেই দেখতে পেলাম একটা দোকান খুলেছে। চলেন ওই যে দোকানটাতে যাই। মেয়েটাও আমাকে অনুসরণ করে দোকানে আসলো, তবে কেন জানি মাথার মধ্যে একটা গোলক ধাঁধা কাজ করছে। মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা উচ্চ বংশের কোনো মেয়ে, কিন্তু মেয়েটা এভাবে স্টেশনের মধ্যে কেন শুয়ে আছে? এমন সময় দোকানদার মামা এসে জিজ্ঞাসা করলো, কি খাবেন? আমার মতো অর্ডার করলাম, কিন্তু দেখি মেয়েটা চুপ করে বসে আছে। এই যে, আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন? কি খাবেন বলুন? যে কোনো একটা কিছু দিলেই চলবে। মেয়েটার কথা শুনে মনে হলো খুব খিদে পেয়েছে মেয়েটা। আমি ভালো ভালো খাবার কিছু অর্ডার করলাম। দোকানদার মামা খাবার দিয়ে গেল। আমি খাবার খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু মেয়েটা এখনো খাবারগুলো সামনে নিয়ে বসে আছে। এই যে, কি হলো? আপনার না ক্ষুধা পেয়েছে? তাহলে খাচ্ছেন না কেন? হ্যাঁ, পেয়েছে তো ক্ষুধা, কিন্তু আমি তো নিজের হাতে খেতে পারি না। আম্মু সব সময় আমায় খাইয়ে দেয়। তাহলে এখন কি করবেন? আপনার আম্মু তো এখানে নেই। নেই তো কি হয়েছে? আপনি তো আছেন, আপনি খাইয়ে দেন। আমি তো আর বাসার মধ্যে নেই। মেয়ে কি বলে এসব? আমি খাইয়ে দিব মানে? এত মানে মানে করছেন কেন? আপনি নিজের হাতে আমাকে খাইয়ে দিবেন, আমি সেটাই বলছি। কেন আপনাকে খাওয়াতে যাব? প্লিজ, এমন করেন কেন? একটু খাইয়ে দিলে এমন কি হয়? আমি তো একা একা খেতে পারি না, না হয় আমি নিজেই খেয়ে নিতাম। মেয়েটার মায়াভরা কথাটা শুনে না করতে পারলাম না। খাবারগুলো হাতে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিলাম। মেয়েটা তৃপ্তি সহকারে খাচ্ছে, তবে নিজের মধ্যে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। খাইয়ে দিয়ে দোকানদার মামাকে বিল দিয়ে চলে আসলাম। মেয়েটাও আমার সাথে সাথে আসলো। আচ্ছা ভালো থাকবেন, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, ট্রেন এখনই চলে আসবে। খোদা হাফেজ। মেয়েটা অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে। জি, কিছু বলবেন? না, কিছু না। আচ্ছা তাহলে যাচ্ছি, ট্রেনও চলে এসেছে। এই স্টেশনে 10 মিনিট ট্রেন থাকবে। ট্রেনে উঠে বসে আছি, কিন্তু কেন জানি মেয়েটার চেহারাটা চোখের মধ্যে ভাসছে। মেয়েটাকে এই কিছু সময়ের মধ্যেই মনে কল্পনা করে ফেলেছি, কিন্তু সব কল্পনা তো আর বাস্তব রূপ নেয় না। ইস,
মেয়েটার নামটা জানতে ভুলে গেছি। এত সময় একসাথে ছিলাম, নামটাই জিজ্ঞাসা করিনি। কেমন গাধা আমি। ট্রেন ছেড়ে দিয়েছে। হুট করে কেউ একজন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো ঘাবড়ে গেলাম। পেছনে ফিরে দেখি সেই মেয়েটা। আমি তো রীতিমতো অবাক। আরে আপনি? আর এভাবে হাঁপাচ্ছেন কেন? প্লিজ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, অনেকগুলো লোক আমার পিছনে আমাকে তাড়া করছে। আপনি বাঁচান আমাকে, তাড়াতাড়ি আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আপনি আমাকে বাঁচান। আরে কে ধরে নিয়ে যাবে? কি হয়েছে আমায় বলুন তো। এমন সময় চলন্ত ট্রেনে কয়েকটা ছেলে উঠে পড়ল। চলন্ত ট্রেন পড়লে ভুল হবে, ট্রেন মাত্র রানিং স্টার্ট দিয়েছে। আর ছেলেগুলোকে দেখতে কেমন যেন মাস্তান টাইপের লাগছিল। মেয়েটা ছেলেগুলোকে দেখে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল। একদম বুকের সাথে লেপটে গেছে আমার। ওর ঠোঁট জোড়া আমার মরুর মতো শুকনো বুকটার সাথে একদম লেপটে আছে। বুঝে গেলাম মেয়েটা কাদেরকে ভয় পাচ্ছে। এই মেয়ে শুনো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হতে দিব না আমি। আর ট্রেনে যে ছেলেগুলো উঠেছে তারা মেয়েটার খোঁজ করতে করতে এই দিকেই আসছে। কি করব ভেবে পাচ্ছি না। এক দুজন হলে কভার করা যায়, কিন্তু 5 থেকে 6 জন কিভাবে কি করব, তাও আবার ট্রেনের মধ্যে। এই মেয়ে চলো, ট্রেন থেকে নেমে যাব। ভাগ্যিস মেয়েটা ট্রেন ছাড়ার আগেই এসেছিল, তাই এখন ট্রেন থেকে নেমে যেতে পারছি। পরে মেয়েটা বিপদে পড়লে যে মেয়েটার কি হতো আল্লাহ জানে। যাই হোক, আর কোনো কথা না ভেবে মেয়েটাকে নিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেলাম ছেলেগুলো দেখার আগেই। তারপর একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটাকে একা ছাড়া ঠিক হবে না, তাই সাথে করে নিয়ে বাসার দিকে রওনা হলাম। আর মেয়েটার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল মেয়েটা একটা নিরাপদ স্থান খুঁজছিল নিজেকে আত্মগোপন করার জন্য। ধুর, আর বাড়ি যাওয়া হলো না, তাই নিজের ভাড়া করা বাসার দিকে রওনা দিলাম, যেখানে আমি ভাড়া থাকি চাকরির সুবিধার জন্য। সিএনজিতে বসে আছি, মেয়েটা আমাকে ভয়ে এখনো জড়িয়ে ধরে আছে। আমারও কেন জানি খুব ভালো লাগছে, তাই আর মেয়েটাকে কিছুই বলিনি। মেয়েটার কাঁধে হাত রেখে আমি ওকে আবদ্ধ করে রেখেছি। বাসায় পৌঁছানোর পর এই যে নামেন, বাসায় এসে পড়েছি। মেয়েটা এখন আমাকে ছাড়ছে না। আল্লাহ, কি যে করি, এক মুসিবতে না পড়ে গেলাম। তার মধ্যে এলাকার বিবিসির জানালা কিছু সংবাদপত্রের মহিলারা তাকিয়ে আছে ঘুটঘুট করে, যাদের কাজ খালি কোনো একটা কিছু শুনলে বা দেখলেই হইছে পুরো মহল্লা এক করে ফেলবে সেই খবর। আল্লাহ, কাম শেষ। আমি শিওর যে একটু পর বাড়িওয়ালা এসে বলবে ঘর ছেড়ে দিতে। ধুর, যা হবার হবে, এখন এত কিছু ভেবে লাভ নেই। মেয়েটাকে নিয়ে বাসায় ঢুকলাম দরজা খুলে। এই যে মেয়ে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম মাত্রই পকেটে ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি আম্মুর ফোন। হ্যাঁ আম্মু, বলো। বাবা তুই আসছিস তো? না আম্মু, আসা হবে না, তোমরা সবাই যাও বিয়েতে, আমার অফিসে খুব জরুরি কাজ পড়ে গেছে। আম্মুকে মিথ্যা বললাম, কি করব আর মিথ্যা বলা ছাড়া। আজ মামাতো বোনের বিয়ে ছিল, আমি যাব না দেখে আম্মু মন খারাপ করে ফেললো। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। ওকে আম্মু। এই যে মেয়ে, তুমি ফ্রেশ হবা? হ্যাঁ, কিন্তু আমার তো কোনো জামা কাপড় নেই। আচ্ছা ওয়েট, আলমারি থেকে একটা শাড়ি বের করে দিলাম, যাও ফ্রেশ হয়ে আসো। মেয়েটা শাড়িটা আমার হাত থেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। অনেকেই হয়তো ভাবছেন আমার আলমারিতে শাড়ি কিভাবে আসলো। আরে শাড়ি কেন, আমার আলমারিতে আরো অনেক কিছু আছে মেয়েদের। কারণ আমি কখনো কোথায় গেলে যদি কোনো কিছু ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি আমার ভবিষ্যৎ বউয়ের জন্য। আর ব্যাচেলারদের মনে এরকম কত স্বপ্ন ফুটে ওঠে সেটা তো কম বেশি সবাই জানেনি। যাক, মেয়েটা আসুক ড্রেস পাল্টে, তার থেকে রহস্য জানতে হবে। কে ওই ছেলেগুলা, আর কেনই বা তার পেছনে তাড়া করছিল। খাটের উপরে বসে আছি, একটু পর মেয়েটা আমার দেওয়া নীল কালারের শাড়িটা পরে বের হয়ে আসলো। আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমার মনে হচ্ছে কোনো পরি ভুল করে আমার রুমে ঢুকে পড়েছে।
এত অপরূপ লাগছিল মেয়েটাকে। ঘাড়ের এক পাশ করে চুলগুলা ছেড়ে দিয়েছে, আর তার থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। ইচ্ছে করছে কাছে টেনে এনে ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেই। এই এই কি ভাবছি আমি এসব? এই যে, আপনি এভাবে কি দেখছেন? পরি দেখি, পরি। মানে পরি কোথা থেকে এলো আবার? আরে ধুর, কি বলি, মানে কিছু না। আচ্ছা, কে ছিল ওই ছেলেগুলো, আর কেনই বা তোমার পিছু নিয়েছে? তাহলে আপনাকে সমস্ত ঘটনাই বলতে হবে। শুনবেন আপনি? হ্যাঁ, শুনবো। প্রথমে আমার নাম দিয়ে শুরু করি। আমার নাম হিয়া। আমি এবছর অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছি সবেমাত্র। আর আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, মা গৃহিণী। আমাদের মা বাবা আর আমি মিলে সুখী পরিবার। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কালসাপের নজর পড়ে আমার উপরে। আমি কলেজ থেকে আসার সময় লক্ষ্য করতাম একটা গাড়ি রোজ আমার পিছু নিত, কিন্তু কে বা কি তার পরিচয় জানতাম না। হঠাৎ একদিন কলেজ শেষ করে বাসায় গিয়ে দেখি অনেক লোক এসেছে বাসায়, কিন্তু লোকগুলো স্বাভাবিক মানুষের মতো না। দেখতেই বোঝা যাচ্ছিল মাস্তান টাইপের লোক ওরা। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আব্বুর সাথে একটা লোক কথা বলছে আমার বিয়ের ব্যাপারে। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমাকে প্রথম দেখেই তার ভালো লেগে গেছে। লোকটার গালে একটা ক্ষত দেখা যাচ্ছিল, সম্ভবত ছুরি দিয়ে কেউ আঘাত করেছে লোকটার গালে। আব্বু লোকটাকে সরাসরি না করে দেয় যে মেয়ে এখন বিয়ে দিবে না, কিন্তু লোকটা তো নাছোড়বান্দা, ওরা আমাকেই চাই। আব্বু স্ট্রেট না বলে দিয়েছে যে আমার মেয়ে বিয়ে দেব না। লোকটা হঠাৎ পিছন থেকে একটা পিস্তল বের করেই আব্বুর গলায় ধরে আর বলে, তুই দিবি, তোর ঘাড়ও দিবে। সময় মাত্র 3 দিন, নিজ ইচ্ছে মেয়েকে আমার হাতে তুলে দিবি, না হয় 3 দিন পরে এসে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাব। তারপর লোকগুলো চলে যায়। তারপর কি হলো? আব্বুরও পাওয়ার কম না। আব্বুরও পরিচিত অনেক মানুষ আছে। আব্বু লোকাল থানায় ফোন করে ওসিকে সব খুলে বলে, কিন্তু ওসি সরাসরি না করে দেয়, এই কেস নিতে পারবে না, কারণ যার বিরুদ্ধে কেস করব সে নাকি এ শহরের নাম করা মাস্তান, সবাই তার হুকুমে চলে। তারপরও আব্বু হার মেনে নেয়নি। আব্বুর এক বন্ধু আছে, সে একজন ডিসি, তাকে সব খুলে বলে। সেও বলে, আমার কিছু করার নেই রে, কারণ ওই ছেলে অনেক বড় মাফিয়া, তাই ওর সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। আব্বুর বন্ধু আব্বুকে বলে, তোকে একটা সাজেশন দেই, তুই যেহেতু আমার বন্ধু, আমি চাই তোর মেয়ে ভালো থাকুক। তুই তোর মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দে, কারণ ওর সাথে পাঙ্গা নিয়ে পেরে উঠবি না, বরং নিজের মেয়েটাকে হারাবি। তাই আব্বু আমাকে গ্রামে খালার কাছে পাঠিয়ে দিবে ভাবে রাতের মাঝে সব ব্যবস্থা করে খালার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু কিভাবে জানি ওই জানোয়ারগুলো খবর পেয়ে যায় আর আমার পিছু নেয়। আমি মাঝ রাস্তায় বাস থেকে নেমে পালিয়ে যাই আর এখানে চলে আসি। জানোয়ারগুলো এটাও হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছে, না জানি কখন আবার এই স্টেশনে এসে যায়। আমি অবাক, এত ঘটনা ঘটে গেছে। আচ্ছা, সমস্যা নেই, তোমার যত সময় দরকার এখানে থাকতে পারো, আর তুমি এখানে একদম নিশ্চিন্তে থাকো, কেউ তোমার চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আকাশ। আচ্ছা, তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসছি, রান্না করতে হবে। না না, আমি একা থাকতে পারবো না, আমার খুব ভয় করে একা থাকতে। এই মেয়ে, ভয়ের কি আছে? আমি 2 মিনিটে যাব আর 2 মিনিটেই চলে আসব। তুমি দরজা লাগিয়ে বসে থাকো, আর না হয় টিভি আছে, টিভি দেখো। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, কিন্তু দেরি হলে কিন্তু আমি কান্না করে দিব। আচ্ছা, তাড়াতাড়ি আসবো। তারপর হিয়া ভেতর থেকে দরজা আটকিয়ে দিল। আমি বাজারে চলে গেলাম, কারণ বাজার না করলে দুইজনের না খেয়ে থাকতে হবে। আর ভেবেই অবাক লাগে, এত বড় একটা মেয়ে, কিন্তু কথাবার্তা এবং চালচলনের মধ্যে একটা বাচ্চামি ভাব। 30 মিনিটের মধ্যে বাজার করে বাসায় গেলাম।
বাসায় গিয়ে ডাক দিতেই দরজা খুলে দিল। হয়তো এত সময় আমার জন্য অপেক্ষা করছিল মেয়েটা। তারপর বাজারগুলো গুছিয়ে রান্না করতে চলে গেলাম। একটু পর দেখি মেয়েটা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবে? না, এমনিতেই রান্না দেখছিলাম। ও। রান্না করে খেতে বসলাম, কিন্তু মেয়েটার একটা রোগ আছে, সেটা তো আপনারা জানেনই। এই যে নিজের হাতে খেতে পারে না, তাই খাইয়ে দিতে হলো। এভাবে সারাদিন কেটে গেল। মেয়েটা আমার সাথে আগের থেকে একটু ফ্রি হয়ে গিয়েছে। মেয়েরা যথেষ্ট পরিমাণে মিশুক একদিনেই বুঝে গেলাম। রাতের বেলায় ঘুমাতে যাব, তখন বাঁধল বিপত্তি। কি করব? খাট একটা, থাকবো কোথায়? কারণ একটা মেয়ের সাথে এভাবে খাট শেয়ার করে থাকা যাবে না। তাই বালিশ নিয়ে সোফায় চলে গেলাম। এই কি করছেন? কোথায় যাচ্ছেন আপনি? সোফায়। সোফায় কেন? খাটে কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে খাটে না ঘুমিয়ে সোফায় ঘুমাবেন কেন? কারণ আমি খাটে ঘুমালে আপনি ঘুমাবেন কোথায়? খাটে মানে? খাটে মানে খাটে, মাঝখানে একটা বর্ডার দিয়ে দুজনে দুপাশে ঘুমাবো। আপনি খাটে ঘুমান আর আমি নিচে ঘুমাই। আচ্ছা ঠিক আছে। দুজনেই শুয়ে পড়লাম। মেয়েটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি রে, বিবিসি জানলাগুলা কি এখনো পর্যন্ত বাড়ির মালিকের কানে দেয়নি? আমি একটা মেয়েকে নিয়ে ঘরে উঠেছি, আজ এত ভালো হয়ে গেল। বাহ, মহিলাগুলো তো ভালো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো চিল্লাচিল্লির শব্দে। ধুর, এত সকালে কে আবার চিল্লাচিল্লি করছে? উঠে গিয়ে দরজা খুলতে যাব, কিন্তু উঠতে পারছি না। লক্ষ্য করে দেখি হিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর অন্যদিকে দরজায় কে যেন অনবরত বাড়ি দিচ্ছে। হিয়াকে ছাড়িয়ে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম, পুরো মহল্লাবাসী আমার ঘরের সামনে এসে একত্রিত হয়েছে। তাদের মধ্যে সবার সামনে রয়েছে বিবিসি জানলা আপা। বাড়িওয়ালার কানে মনে হয় এখনো খবরটা পৌঁছায়নি। এলাকার একজন বয়স্ক চাচা, আমার পরিচিতই। এখানে থাকতে থাকতে অনেকের সাথে পরিচিত হয়ে গেছি। আকাশ, তুমি নাকি অবলা মেয়ে একটাকে নিয়ে ঘরে উঠেছ, এমন খবর কানে আসলো? আমি চুপ করে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। এই, এখন চুপ করে আছো কেন? হ্যাঁ চাচা, কালকে আমার সামনে মেয়েটাকে নিয়ে ঘরে উঠেছে। কই দেখি মেয়েটাকে বাহির করো। আমি গিয়ে হিয়াকে ডেকে তুললাম। হিয়া, একটু ওঠো, বাইরে অনেক মানুষ এসেছে। হিয়া ঘুম থেকে উঠে বাইরে আসলো। এই মেয়ে, তুমি কে? আর আকাশের বাসায় কি করো? আকাশের তো এখনো বিয়ে হয়নি, তাহলে ভাবতাম যে বউ নিয়ে এসেছে ঘরে। হিয়া চাচার এতগুলো প্রশ্ন শুনে চুপ করে আছে। কি বলবে মাথায় কাজ করছে না। হিয়ার হাত পা যেন কাঁপা শুরু করে দিয়েছে। এমন সময় কি করব ভেবে না পেয়ে বলে উঠলাম, চাচা আমি বলছি কি হয়েছে। আসলে চাচা, আমরা দুজন দুজনকে বহু আগের থেকে ভালোবাসি। ওর ফ্যামিলির কেউ রাজি নাই, তাই গতকাল আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি, আর আমার বাসায় ওকে নিয়ে এসেছি। হিয়া তো পুরাই থ আমার কথা শুনে। হিয়ার সব যেন মাথার উপর দিয়ে গেল। আকাশ, যাও গিয়ে কামিননামা নিয়ে আসো। আমরা সকলেই দেখব যে তোমরা আসলে বিয়ে করছো কিনা। আমার তো মাথায় যেন বাজ পড়েছে, এমন অবস্থা। বাঁচার জন্য এমনটা বললাম, এখন আরো ভালোভাবে ফেসে গেলাম। হিয়া তো আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। হয়তো হিয়া মনে মনে ভাবছে, বদমাস ছেলে, কে বলেছে এসব বলতে যে আমাদের বিয়ে হয়ে গেছে, আর আমরা দুজন বহু বছর আগে থেকে দুজন দুজনকে ভালোবাসি। এখন ঠেলা সামলাও। চাচা, আসলে হয়েছে কি, কাবিননামা তো এখনো হাতে পাইনি, সব উকিলের কাছেই আছে। আমরা শুধু বিয়ে করে এখানে চলে এসেছি। এমন সময় বিবিসি জানলা আপা বলে উঠল। বিবিসির নাম রাহেলা। চাচা, বললাম না ছেলেটা আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে। বিয়ে করেছে, কিন্তু কাবিননামা এখনো হাতে পায় নাই। শোনো, আমাদেরকে এইসব বললে শুনছি না। এমন কোন একটা প্রমাণ দেখাও যে তোমরা বিয়ে করেছো। আমি মাথা নিচু করে আছি, কি করব এখন? দেখেছেন, এখন মাথা নত করে আছে। তার মানে এখানে কোনো সমস্যা আছে। এলাকার মানুষজন ছিছি করছে আমাদের দুজনকে নিয়ে।
এই সবাই থামেন, আমি কি বলি মন দিয়ে শোনেন। ওরা বিয়ে করছে কি করে নাই সেটা পরের ব্যাপার। যেহেতু ওরা দুজন একসাথে একই বাসায় রাত্রি যাপন করেছে, তার মানে সকলেই বুঝতেছেন তো, সবার সম্মুখে ওদের আবার বিয়ে করতে হবে। কি বলেন সবাই? সবাই এতে সম্মতি দিল। এলাকাবাসী জোর করে আমার আর হিয়ার বিয়ে করিয়ে দিল। এখানে না করার কোনো সুযোগই নেই। না করা দূরের কথা, এমন কথা মুখে আনলেও এলাকাবাসী মিলে আমাকে আর হিয়াকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। বিয়ে শেষ। একজন বিবিসি আপা এসে আমার রুমটাতে বাসরঘর সাজিয়ে দিয়ে চলে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকবো কি ঢুকবো না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ মেয়েটাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনলাম আর সেই নিজেই আবার বিপদের মুখে ফেলে দিলাম। ধুর, যা হওয়ার হবে, এত কিছু ভেবে লাভ নেই। রুমের ভিতরে গিয়ে দেখি মেয়েটা খাটের উপরে বসে আছে ঘুমটা দিয়ে। একটু সামনে যেতেই কান্নার আওয়াজ কানে আসলো। ওর কাছে গিয়ে বললাম, এই হিয়া, কান্না করছো কেন? এটা বলে যেই না ওর হাতটা ধরলাম, অমনি এক ঝটকা দিয়ে আমার হাতটা ছাড়িয়ে নিল। আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? হিয়া, আসলে আমায় ক্ষমা করে দাও। আমি এসব কিছুই বুঝে শুনে করিনি। বিশ্বাস করো, তোমাকে এভাবে ফাঁসানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এটা বলে আবার কান্না শুরু করে দিল। আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা বলো। বলবো কি করে, আমার তো আর ফোন নেই। আচ্ছা দাঁড়াও, এই নাও আমার ফোন দিয়ে কথা বলো। হিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর বাসার নাম্বার ডায়াল করে ফোন দিল। ফোনটা রিসিভ করতেই হিয়া আম্মু বলে কান্না করে দিয়ে বারান্দায় চলে গেল। আমি আর শুনতে পেলাম না ওদের মাঝে কি কথা হলো। বেশ অনেকটা সময় পর হিয়া এসে আমার হাতে ফোনটা দিয়ে বলল, আম্মু কথা বলবে আপনার সাথে। হিয়া ফোনটা হাতে দিয়ে বলল, এই নিন ফোন, আম্মু লাইনে আছে, কথা বলুন। আমি ফোনটা নিয়ে বারান্দায় চলে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আমার সালামের উত্তর সুন্দরভাবে দিলেন। বাবা, আমি হিয়ার আম্মু বলছি। বাবা, যা হয়েছে হয়েছে। হিয়া আমাকে সব বলেছে, ফার্স্ট টু লাস্ট। বিয়ে জীবনে একবারই হয়। বাবা, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে দেখে রেখো। আর বাবা, তোমার যে বর্ণনা দিল হিয়া, তাতে করে বুঝে নিয়েছি তুমি কতটা ভালো মনের মানুষ। তবে বাবা, হিয়া কান্নাকাটি করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, তুমি তো জানোই হিয়া হয়তো তোমাকে সবটা খুলে বলেছে। এখানে পরিস্থিতি ভালো না, তোমার শ্বশুরমশাই অনেক কষ্টে সবটা ম্যানেজ করে রেখেছে। হিয়া যদি আবার এখানে আসে তাহলে বড় ধরনের সমস্যা হবে। আচ্ছা আন্টি, সমস্যা নেই, আপনি ওটা নিয়ে টেনশন করবেন না। আপনার মেয়েকে আমি দেখে রাখবো। এই ছেলে, আন্টি মানে কি? আম্মু বলো, আম্মু। আচ্ছা আম্মু, আপনি টেনশন করবেন না, আমি হিয়াকে দেখে শুনে রাখবো। আচ্ছা বাবা, ভালো থেকো তোমরা, সেই দোয়াই করি। কথা বলা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, হিয়ার বাসা থেকে মেনে নিয়েছে। যাক, যেভাবেই হোক মনের আশাটা পূর্ণ হয়েছে। হিয়াকে প্রথম দেখেই ভালো লেগে গিয়েছিল। কথা শেষ করে রুমে এসে দেখি হিয়া শুয়ে আছে আর কান্না করছে। গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কারণ এখন তো আমার বউ। এই ছেলে, আমাকে জড়িয়ে ধরেছেন কোন সাহসে? হ্যাঁ, এখন কি তোমায় জড়িয়ে ধরতে সাহস লাগবে নাকি? কারণ এখন তুমি আমার বউ, যখন ইচ্ছা জড়িয়েও ধরতে পারবো। আর শাশুড়ি আম্মু বলে দিয়েছে তোমাকে দেখে শুনে রাখতে, তাই তোমার দেখাশোনা করছি। ছেড়ে দেন বলছি এখন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে না ছাড়লে। কি খারাপ হবে শুনি? হিয়া আমার হাতে জোরে একটা কামড় দিয়ে উঠে পালিয়ে যাবে, এমন সময় খপ করে হাতটা ধরে ফেললাম আর একটানে আমার কাছে নিয়ে আসলাম। এই বউ, কই যাও? তোমার দেখাশোনা করতে হবে তো। মানে কি? মানে কি বুঝবা এখন? আস্তে আস্তে ওর ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলাম। ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। আমার তো ওর কোমল ঠোঁট জোড়া দেখে নেশা লেগে গেছে। তারপর ওর ঠোঁট জোড়াগুলো নিজের দখলে করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। ওই কি হলো এটা? কই কি হলো? বউকে আদর করলাম।
ছি, আপনার লজ্জা করে না একটা মেয়ের সাথে এভাবে নোংরামি করতে? আর কি বললেন বউ? বউ মানে কিসের বউ, কোথার বউ? দুজনে একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, আর সেটাকে আপনার কাছে বিয়ে মনে হচ্ছে? ছি, আপনি এতটা নিজ, সেটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। তার চেয়ে বরং নিজ ইচ্ছায় ওই অসৎ লোকটার কাছে বিয়ে বসতাম, সব বিলিয়ে দিতাম, তাহলে আজকের মতো এমন দুর্দিন আমায় দেখতে হতো না। প্লিজ হিয়া, তুমি আমায় ভুল বুঝো না। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না এত সময়। আমি আসলে এমন না, কিন্তু আজ কেন জানি নিজেকে ঠিক রাখতে পারিনি। হয়েছে হয়েছে, আর নিজের দোষ ঢাকতে হবে না। আপনি কেমন সেটা আমার দেখা হয়ে গেছে। আর কয়েকটা দিন পর তালাক দিয়ে চলে যাব বাবা মায়ের কাছে। তারপর যদি ওই নোংরা পশুটাকে বিয়ে করতে হয় তাহলে সেটাও করব। প্লিজ হিয়া, এমনটা করো না। তোমার কাছে ক্ষমা চাচ্ছি। জীবনে বিয়ে একবারই হয়, তোমার আম্মু সেটা বলেছে, আর আমিও সেটা বিশ্বাস করি। এরপর আর কোনোদিন এমন অসৎ আচরণ করব না, তোমায় কখনো ছুঁয়েও দেখব না। প্লিজ, তাও এমন করো না। আপনি কি মনে করেছেন আপনি আমাকে এসব বলে আটকাতে পারবেন? সেটা কখনোই না। আর আমি এই বিয়ে মানি না, এটা একটা দুর্ঘটনা মাত্র। হিয়া, আমি ভুল করেছি, তার জন্য তো ক্ষমা চাচ্ছি। আমি কি ক্ষমার যোগ্য না? প্লিজ স্টপ। আপনার চেহারাও দেখতে চাচ্ছি না। আপনি আমার সামনে থেকে চলে যান। আচ্ছা, যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর বারান্দায় চলে গেলাম। নিজের কাছেই নিজের ঘৃণা হচ্ছে। কিভাবে করতে পারলাম আমি এমন আচরণ? আমি না হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটা তো আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমাকে অ্যাকসেপ্টই করতে পারেনি। এখন কিভাবে কি করব আমি? হিয়া যদি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার কপালের ভাগ্য ওর মতো একটা বউ পেয়েছি, তাই সেটাও ঘটনাচক্রে। কি করব মাথায় যেন কিছুই কাজ করছে না। মেয়েটা আমার উপর খুব রাগ করেছে, তার চেয়ে বড় কথা ভুল বুঝেছে। এখন ওর রাগ কমাবো কি করে? যে কাজ করেছি এরপর তো ওর সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। ফোনটা বের করে সাজ্জাদকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। জাবেদকে ফোন করলাম, দু একবার রিং পড়তেই রিসিভ করলো। জাবেদ আমার সাথে জব করে, একই অফিসে। আমার এই শহরে বেস্ট ফ্রেন্ড বলতে সাজ্জাদ আর জাবেদই আছে। হ্যাঁ, কিরে দোস্ত, হঠাৎ এত রাতে ফোন করলি? দোস্ত, একটা সমস্যা হয়েছে, এখন কি একটু দেখা করতে পারবি? কি বলিস, এত রাতে দেখা করবি মানে? কিছু হয়েছে নাকি? আরে তুই না বাড়ি গিয়েছিলি, একদিনই এসে গেলি। প্লিজ দোস্ত, দেখা করাটা খুব জরুরি। প্লিজ, এখন একটু আমার বাসার নিচে দোকানটাতে আয়, তারপর তোকে সব খুলে বলছি। আচ্ছা, 15 মিনিটের মধ্যে আসতেছি। বারান্দা থেকে উঠে বের হয়ে যাব, রুম ক্রস করে মেইন রোড খুলে বাইরে যাব। এমন সময় দেখি হিয়া খাটের উপরে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে কান্না করছে। কি করব আমি এখন? মেয়েটাকে যে কাঁদিয়ে দিয়েছি, মানুষ থেকে কখন যে শরীর খেকো হয়ে গিয়েছি নিজেও জানি না। না, কাঁদুক কিছু সময়, তাহলে যদি কিছুটা স্বাভাবিক হয়, কারণ আমার করা অস্বাভাবিক আচরণ হয়তো এখনো ভুলতে পারেনি। আমি মেইন ডোর খুলে বের হয়ে এলাম। হিয়া তার আভাসও পেল না। আমি গিয়ে বসে আছি। একটু পর জাবেদ আসলো। কিরে, এত জরুরি তরফ করলি যে? কি হয়েছে বল। জাবেদকে শুরু থেকে শেষটা সব খুলে বললাম, আর এটাও বললাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। দোস্ত, এত কিছু হয়ে গেল আর আমি আভাসও পেলাম না? আর তুই যা করছিস সেটা তোর উচিত হয়নি। হোক না সেটা ঘটনা চক্রে বিয়ে, কিন্তু মেয়েটাকে কিছু সময় দেওয়া দরকার ছিল তোর সাথে স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু তা করিসনি। দোস্ত, এভাবে বলিস না, আসলে নিজেকে সংযত রাখতে পারিনি। কিন্তু এখন কিভাবে কি করব, কিছু একটা বলে দে। কিভাবে কি করবি? হ্যাঁ দাঁড়া, শোন। তারপর একটা ফর্মুলা বলে দিল। ধন্যবাদ বন্ধু। এভাবে আরো কিছু সময় কথা বলে বাসার দিকে রওনা দিলাম, কারণ বেশ রাত হয়েছে, জাবেদও চলে গেল। মানুষটাকে ওভাবে না বকলেও হতো। মানুষটাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি। ধুর, মাথা ঠিক ছিল না। কিন্তু ছেলেটা কোথায় গিয়েছে দেখছি না তো। ডিভোর্স দিব সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু ছেলেটা এখন কোথায়? ছেলেটা তো আমার অনেক উপকার করেছে, সেটা কি করে ভুলি?
আর ও তো ইচ্ছে করে আমাকে বিয়ে করেনি, দোষ তো ওর না। এগুলো ভাবতে ভাবতে তারপরে উঠে বারান্দায় চলে গেলাম। কি রে, বারান্দায় তো নেই। তারপরে কিচেন রুমে খোঁজ করলাম, সেখানেও নেই। কিরে, লোকটা গেল কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও আকাশের কোনো নাম নেই। হঠাৎ দরজার দিকে চোখ পড়ল, দরজাটা হালকা একটু খোলা। তার মানে কি ও আমায় রেখে বাইরে চলে গেছে? ইস, আমার উপর মনে হয় খুব রাগ করেছে। আল্লাহ, এখন যদি আর ঘরে না আসে বা আমায় রেখে যদি কোথাও চলে যায়, তাহলে আমার কি হবে? এগুলো ভাবতে ভাবতে মনের মাঝে অনেক ভয় আসতে শুরু করলো। সারা বাড়িতে আমি একা, আমার খুব ভয় করছে। অনেক সময় হয়ে গেছে আকাশে আসার কোনো নাম নেই। আমার যে খুব কান্না পাচ্ছে আর খুব ভয় করছে। আমি কিভাবে একা একা থাকবো? এই রাত্রেবেলা আমার যে অনেক ভয় করতেছে। এমন সময় আকাশ দরজা খুলে ঘরে প্রবেশ করে। হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জাপটে ধরে আরো হু হু করে কান্না শুরু করে দিল। এই এই, কি করছো? হ্যাঁ, ছাড়ো। হিয়াকে ছাড়িয়ে নিয়ে, কি হয়েছে? এভাবে কান্না করার কি আছে? কোথায় গিয়েছিলেন আপনি? আমার যে অনেক ভয় হচ্ছিল। কেন, তুমি জেনে কি করবা? আপনি বুঝেন না, আমার খুব ভয় করছিল একা একা। তো আমি কি করব? তখন মনে ছিল না যখন বলেছিলে চোখের সামনে থেকে চলে যেতে? চুপ করে আছি, ঠিকই তো বলছে। তখন ওভাবে না বললেই হতো, তাইলে আর যেত না। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? আমায় নিয়ে তোমার না ভাবলেও মনে হয় চলবে। হিয়া ঘুমানোর জন্য চলে গেল। আমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা খেয়ে নিলাম, কারণ আজ থেকে আবার অফিসে যেতে হবে। এমন সময় হিয়া ঘুম থেকে উঠে দেখে আমি রেডি হচ্ছি। এই এই, কই যান আপনি? আমাকে রেখে চলে যাচ্ছেন নাকি? অফিসে যাব। আমি তাহলে একা একা ঘরে কি করব? আমিও আপনার সাথে যাব। তুমি পাগল হয়ে গেছো দেখে আমি তো আর পাগল হয়ে যাইনি। তোমাকে নিয়ে অফিসে যাব, কোন পাগলে কামড়াচ্ছে আমাকে? তাহলে সারাদিন একা একা থাকবো কি করে? সেটা তুমি জানো, আমি কিভাবে বলবো? ভাবনাই কত। লাগবে না আমাকে নিয়ে আপনার সাথে। আমিও একা একা থাকতে পারবো, কারোর সাহায্যের দরকার নেই। তাহলে তো ভালোই, আমি গেলাম। আর হ্যাঁ, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিও। নাস্তা খাবো কি করে আমি? ও তো আমাকে খাইয়ে না দিলে আমি খেতেই পারি না। আমি চলে যাব। এমন সময় হিয়া আবার পেছন থেকে ডাক দিল। এই, আমার নাস্তা খাইয়ে দিবে কে? আপনি তো চলে যাচ্ছেন। এখন কেন? তুমি না বললে তোমার কারোর কোনো সাহায্যের দরকার নেই? এমন করেন কেন? আমি তো ওটা অন্য কারণে বলেছি। এখন আবার নাস্তা খাইয়ে দিতে হবে? আচ্ছা, চুপচাপ ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে তোমায় খাইয়ে দিব। তাড়াতাড়ি যেতে হবে, না হয় অফিস টাইম লেট হয়ে যাবে। হিয়া ফ্রেশ হয়ে আসলো, তারপর ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে। খাওয়ার জন্য ব্রেক দিয়েছে, ক্যান্টিনে যেতে হবে খেতে। এমন সময় হিয়ার কথা মনে পড়ল। আল্লাহ, মেয়েটা কি খেয়েছে কে জানে। স্যারকে বলে বাসায় চলে গেলাম ছুটি নিয়ে, কারণ হিয়াকে খাইয়ে দিতে হবে। আর ঘরে কোনো খাবারই রান্না করা নেই। কি খাবে মেয়েটা? বাসায় এসে কলিং বেলটা চাপ দিচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নেই। দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আল্লাহ, সারা বাড়ি অন্ধকার কেন? দিনের বেলাতেও জানলার পর্দা সব টেনে রেখেছে হিয়া। রুমের লাইট অফ, দিন না রাত বোঝার কোনো উপায় নেই। তারপর লাইটের সুইচটা অন করতেই ফ্লোরের দিকে নজর গেল। সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর এটা দেখে আমার চোখ তো চড়ক গাছ। আল্লাহ, হিয়ার কিছু হয়নি তো? হিয়া, এই হিয়া, তুমি কোথায়? সারা বাড়ি খোঁজ করে কোথাও হিয়াকে দেখতে পেলাম না। কি করি এখন?
মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আল্লাহ, হিয়া ঠিক আছে তো? হঠাৎ মনে হলো বারান্দায় দেখিনি এখনো। বারান্দায় গিয়ে দেখি হিয়া একটা চেয়ারের উপর বসে ঘুমিয়ে আছে, আর হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়ছে। হিয়া, এই হিয়া! ডাক দিতেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই কে কে আপনি? এই, আমি আকাশ। ও, আপনি কখন আসলেন? রাখো তোমার কখন এলেন, আগে বলো হাতের এই অবস্থা হলো কি করে, আর রক্ত কেন ঝরছে? আসলে হয়েছে কি, খুব খিদে পেয়েছিল, কি খাবো কিছুই পাচ্ছিলাম না। কিচেন রুমে গিয়ে দেখি নুডলসের প্যাকেট। মনে করেছিলাম সেটা রান্না করব, কিন্তু সেটার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছি। কি, তুমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছ? কতগুলা রক্ত বের হয়েছে সেই খেয়াল আছে তোমার? পুরো ফ্লোর লাল হয়ে আছে রক্তে, আর এখনো এটাতে কিছুই দাওনি? এমন বকেন কেন? ক্ষুধা পেয়েছে, তার উপরে হাত কেটে ফেলেছি, আবার আপনিও এসে বকা দিচ্ছেন। চুপ, একদম চুপ। বকা দিব না তো কি করব? বকা দেওয়ার মতো কাজ করলে? কিছু খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি ড্রেসিং টেবিল থেকে ফার্স্ট ওয়েব বক্সটা বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। যাও, এবার চুপচাপ বিছানার উপরে গিয়ে বসো। হিয়া বাধ্য মেয়ের মতো খাটের উপরে গিয়ে বসলো। আমি আসার সময় খাবার নিয়ে এসেছি, আর ওইগুলো বের করে সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে আসলাম। তারপর আমি হিয়াকে খাইয়ে দেই, আর আমি নিজেও খেয়ে নেই। কিছু ভেবে পাচ্ছি না, আকাশকে ভালো ভাববো না খারাপ ভাববো কিছুই যেন মাথায় আসছে না। ওই দিনের আচরণের কথা আমি ভুলতে পারছি না। ধুর বাবা, যে কয়দিন এখানে আছি আমার এত ভালো খারাপ নিয়ে ভেবে লাভ নাই। আর মাত্র কিছুদিন, তারপর আমি এখান থেকে তো চলেই যাব। মেয়েটা কেমন বুঝেই উঠতে পারছি না। কখনো বাচ্চাদের মতো আচরণ করে, আবার কখনো কঠোর ব্যবহার করে। মনে মনে ভাবতে থাকি, আচ্ছা হিয়া কি আমায় সত্যিই ছেড়ে চলে যাবে? যদি সত্যিই চলে যায়, আমি ভালোবাসবো কাকে? না, আর ভেবে লাভ নেই। যে করেই হোক ওকে নিজের করে রাখবো। আমি হিয়ার কাছে যাই। এই, হাতের ব্যথা কমেছে তোমার? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, রেস্ট করো। এটা বলে আমিও নিজে সোফায় যাই রেস্ট করতে। শুয়ে রেস্ট নিচ্ছি, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোন বের করে দেখি আব্বু ফোন করেছে। আমি তো ভয় পেয়ে যাই আব্বুর ফোন নাম্বার দেখে। আল্লাহ, কিছু জেনে গেল না তো? ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দিই। কাল একটু বাড়িতে এসো, তুমি জরুরি কাজ আছে, তোমার জন্য মেয়ে দেখতে যাব আমরা। মনে মনে যেটা ভয় পাচ্ছিলাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আব্বু হঠাৎ কাল মেয়ে দেখবে। আব্বু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। তোমায় আসতে বলেছি, আসবা। তোমার মা একা হয়ে গিয়েছে। তোমার বাদর ছোট বোনটা তো কাজ করতেই চায় না। ঘরের সব কাজ তোমার মায়ের একা করতে হয়। তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে দেব। কাল তো অফিস থেকে ছুটি দিবে না। জানি না এত কিছু আমি। তোমাকে আসতে বলছি, আসবে। আর কিভাবে আসবে সেটা তুমি জানো। দরকার হয় চাকরি ছেড়ে দিয়ে চলে এসো। এখানে তোমার রফিক মামাকে বলে চাকরির ব্যবস্থা করে দিব। আচ্ছা আব্বু, কাল আসবো আমি। তারপর ফোন রেখে দেই। এখন কি করব? কারণ হিয়াকে তো বিয়ে করে নিয়েছি। আবার বিয়ে? আল্লাহ, এখন এক কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। চিন্তায় চিন্তায় সেদিনটা চলে যায়, কিন্তু হিয়াকে বুঝতেই দেই না। পরের দিন সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নেই। এই হিয়া, ওঠো। কেন এত সকালে কেন? আমি তো আরো ঘুমাবো, এখন উঠবো না। উঠতে বলেছি, ওঠো না, না হলে নিজেই চলে যাব। তারপর দুদিন আটকে থেকে ওই ঘরে। হিয়া লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। কোথায় যাবেন আমাকে রেখে? রেডি হয়ে নাও, বাড়িতে যাব। হিয়া রেডি হয়ে নেয়। তারপর দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছি। বাড়িতে পৌঁছে দরজায় বেল বাজায়, আর আম্মু এসে দরজা খুলে দেয়। আম্মু আমার সাথে হিয়াকে দেখে, আকাশ, এ মেয়েটা কে? আম্মু, আসলে ওর নাম হচ্ছে হিয়া।
আর হিয়া হচ্ছে তোমার বৌমা। আমরা বিয়ে করে নিয়েছি। কি? কই গো আকাশের আব্বু, তুমি? তোমার বাদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে? আল্লাহ, এখন আমাদের সব আয়োজনের কি হবে? আব্বু দৌড়ে এসে তাড়াতাড়ি বলছে, কি হয়েছে আকাশের আম্মু, এত চেঁচাচ্ছ কেন? তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আব্বু পাশে ফিরে দেখে সত্যি আমি বউ নিয়ে এসেছি। আব্বুর তো রাগ উঠে গেছে। আকাশ, তোর আম্মু যা বললো সব কি সত্যি? মাথা নিচু করে, হ্যাঁ আব্বু। কি করে পারলি এমনটা করতে? হ্যাঁ, আমরা কি মরে গেছি? আমাদের বললে কি তোদের বিয়ে দিয়ে দিতাম না? আমি চুপ করে আছি। হিয়া তো আমার আব্বুর রাগ দেখে ভয়ে শেষ। হিয়া ভয়ে আমার সাথে চুপসে লেগে আছে। যাও, যা করেছো করেছো, এখন আর কি করার। আকাশের মা, বৌমাকে নিয়ে রুমে চলে যাও। এই মেয়ে, চলো আমার সাথে। না, আমি যাব না আমার স্বামীকে ছাড়া। আপনাদের খুব রাগ, পরে আমাকেও মারবেন। এটা বলে আমাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। আব্বুর রাগ তো নিমেষেই উধাও হয়ে গেছে হিয়ার এমন বাচ্চামি দেখে। আর আমি তো হিয়া কি বললো এটা? স্বামীকে ভক্তি করা কবে থেকে শিখলো? এই মেয়ে, এদিকে আসো। না, আগে বলেন, আমাকেও কি থাপ্পড় মারবেন? আরে না, পাগল ছেলে, বউয়ের গায়ে কেউ হাত তোলে? হিয়া, যাও যাও আব্বুর কাছে। হিয়া ভয়ে ভয়ে আব্বুর কাছে যায়। বাহ, মাশাল্লাহ, আমার বউ তো দেখতে খুব সুন্দর। তো মা, আমার এমন বদমাস ছেলের কপালে তোমার মতো এত সুন্দরী বউ জুটলো কি করে? হিয়া তো শেষ লজ্জায়। ইস, কি বলে এসব? মা, মুরব্বীদের সবসময় সম্মান করতে হয়। নতুন বিয়ে করেছো, যাও তোমার শাশুড়ি আম্মাকে গিয়ে সালাম করে এসো। শ্বশুরের কথা অনুযায়ী শ্বশুর শাশুড়ি দুজনের পায়ে হাত দিয়ে সালাম করে নিলাম। তারা প্রাণ ভরে দোয়া করলো। যাও, অনেকটা পথ জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট নাও। শালার বাপ না হিটলার, নিজের পোলারে বদমাইশ কয়। দুজনেই উপরে চলে যায়, যেখানে আকাশের রুম। আপনার আব্বুর খুব রাগ, তবে কিন্তু মনটা অনেক ভালো। হ্যাঁ, তুমি তো ভালোই বলবে, কারণ তোমার যে সুনাম করেছে আর আমাকে বদমাশ বলেছে, হিটলার বাপ একটা। যাই হোক, আপনার থেকে তো ভালো আছে। আপনার মতো তো আর না যে মানুষের শরীরের লোভ সামলাতে পারে না। হিয়ার কথা শুনে আমার মনটা একদম ছোট হয়ে গেছে। আমি তো মজা করে বলেছি, আর এজন্য আমার খারাপ উপমা দিতে হবে? হ্যাঁ, মানছি আমি সেদিন একটা ভুল করে, না হয় সেদিন ওর সাথে অমনটা করে ফেলেছি, কিন্তু ভালোবেসেছে, খাইয়ে দেই, দেখাশোনা করি, এগুলার কি কোনো মূল্য নেই ওর কাছে? হ্যাঁ, ঠিক বলেছ, আমি শরীরের লোভ সামলাতে পারি না, কারণ আমি শরীর খেকো। আর চিন্তা করো না, সময় হলে এটার জন্য আফসোস করবে। সেদিন কেন স্পর্শ করেছি, আজ কেন করছি না। আমি মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসি। কি রে, লোকটার আবার কি হলো? ধুর, মন খারাপ করলে করুক, তাতে আমার কি? আমি তো সত্যিটাই বলছি, আর আফসোস কখনোই করব না। রুম থেকে বের হয়ে ছাদে চলে যাই। যাক, আর না, অনেক ভালোবেসেছি, আর ভালোবাসবো না। এত কিছুর পরেও আমি কারণ আমার করা একটা ভুল আচরণ তোমার মনে গেঁথে গেছে। তার থেকে বড় কথা, আমি তোমার যোগ্য না। আচ্ছা, এখান থেকে গিয়ে আমি ওকে ছেড়ে দিব। সে মুক্তি চায়, মুক্তি দিয়ে দিব। আর আজ থেকে তুমি দেখবে আমার আসল রূপ। ভালোবেসেছি, এখন মন থেকে ছুঁড়ে ফেলে দেব হিয়া নামক ব্যক্তিটাকে। অনেকটা সময় পরে আমি নিচে নামি ছাদ থেকে নেমে রুমের দিকে যাই। যখন রুমে ঢুকবো, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আমাকে ধূপধাপ মারতে শুরু করে। এই এই, কি করছিস? মারছিস কেন? এমন সময় হিয়া, এই মেয়ে, তুমি ওনাকে মারছো কেন? সেটা আপনার না জানলেও চলবে। আমি আমার ভাইয়াকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। আর কুত্তা, তুই বিয়ে করেছিস, আমাকে বলিস নাই কেন? বাহ, ভালোই তো। আমি তো তোর বোন না, আমায় বলবি কেন? যা, তোর সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ।
মিলি কলেজ থেকে মাত্র এসেছে। প্লিজ বোন আমার শোন, তোকে সব খুলে বলছি, প্লিজ এমন রাগ করিস না। কি শুনবো? হ্যাঁ, কি শোনার আছে? আর যা করার তো করেই নিয়েছিস। তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব ভেস্তে দিয়েছিস। মিলি, আগে তুই একটু শান্ত হ, সব বলছি। ওকে বল। তারপর সব খুলে বললাম। ওকে ওকে, সবই বুঝলাম, কিন্তু আমার কত প্ল্যান ছিল তোর বিয়ে নিয়ে, সেটা কি জানিস? সেটার কি হবে? পকেট থেকে মানিব্যাগটা বের করে 5,000 টাকা দিলাম। ধর, যা, আমার বিয়েতে মজা করতে পারিসনি বলে তোকে ঘুষ দিলাম, যা মনে চাই করিস। তুই জানিস আমি অল্প টাকার ঘুষ নেই না। আরো 5,000 টাকা দে। কি, আরো 5,000? হ্যাঁ দে বলছি। এটা বলে হাত থেকে খপ করে মানিব্যাগটা নিয়ে আরো 5,000 টাকা নিয়ে নিল। ওকে, যাই আমি। আল্লাহ, আমার টাকা! চুপ করে খাটে বসে গান শুনছি। নিচে নামার পর হিয়ার সাথে একটা কথাও বলেনি। এই যে শুনছেন, গান শোনায় ব্যস্ত। এই যে শুনছেন। এই মেয়ে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। তো আমি কি করব? কেন, আমাকে কিছু খাইয়ে দিন। আমার এত ঠেকা পড়ে নাই তোমাকে খাইয়ে দিতে। নিচে গিয়ে আম্মুকে বলো। এমন করেন কেন? দেখো, তোমার সাথে রসিকতা করার মুড নেই, এখন চোখের সামনে থেকে যাও। লোকটাকে খাইয়ে দিতে বলছি, তাই বল লোকটা আমার সাথে এমন করলো। হিয়া মন খারাপ করে নিচে চলে গেল। এবার বুঝো কেমন লাগে? ভালো তো বেসেছিলাম, কিন্তু বাসতে দাওনি তো এত কিসের আধিক্যতা? হিয়া নিচে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। আম্মু, আকাশের আম্মু হিয়াকে দেখতে পেয়ে, কি রে মা, কি হয়েছে, কিছু বলবি? আসলে আমার না খুব খিদে পেয়েছে। ইসরে, আমার তো খেয়ালই ছিল না তোরা এসেছিস তোদের নাস্তা দিতে। আচ্ছা এদিকে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমি তো একা একা খেতে পারি না, বাসায় সব সময় আম্মু খাইয়ে দিত, এখন তো আপনার ছেলেও খাইয়ে দিচ্ছে না, কিভাবে খাবো আমি? আচ্ছা এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আকাশের আম্মু হিয়াকে খাইয়ে দেয়। কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না, কারণ এই কয়দিন সে আকাশের হাতে খেয়েছে। তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসে। তখন আকাশ গান শুনছিল। হিয়া রুমে এসে চুপচাপ বসে আছে। একটু পর দুপুর হয়ে আসে। সবাই একসাথে খাবার খেয়ে নিজের রুমে রেস্ট করছে। আকাশও রেস্ট করছে, খাটে হাত পা মেলে শুয়ে আছে। এই, আপনার হাত পা একটু সরান তো, আমিও রেস্ট করব। এখানে জায়গা পাবে না, এখন অন্য কোথাও গিয়ে রেস্ট করো। মানে কি? তো আমি কোথায় যাব? যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু এখানে জায়গা পাবে না। ধুর, লাগবে না আমার জায়গা। এটা বলে সোফায় গিয়ে বসে পড়ে। আকাশ বিকালবেলা ঘুম থেকে উঠে দেখে হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। ইস, দেখতে কি মায়াবী লাগছে, কিন্তু দেখতে যতটা কিউট, মনের দিক দিয়ে তার বিপরীত। মন বলতে কিচ্ছু নেই মেয়েটার। আকাশ ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরতে বের হয়, আবার ঘোরাফেরা করে সন্ধ্যায় আসে। বাসায় এসে হিয়ার সাথে কোনো কথা বলে, পুরোপুরি অ্যাভয়েড করে এখন হিয়াকে। এভাবে আরো 2 দিন চলে যায়। হিয়ার সাথে কোনো কথাই বলে না আকাশ। হিয়া যদি কোনো কথা বলে, শুধু তারই উত্তর দেয়। আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছি আকাশ আমাকে এড়িয়ে চলছে। ধুর, যেমন ইচ্ছে হয় করুক, তাতে আমার কি? আর কয়টা দিন মাত্র, তারপর আব্বু আম্মু আসলে তাদের সাথে চলে যাব। ফাজিল ছেলেটাকে ডিভোর্স দিয়ে যাব। আম্মু, আমার অফিস ছুটির সময় প্রায় ফুরিয়ে এসেছে, কাল থেকে অফিসে যেতে হবে, আজ চলে যাব আমি। সে কি রে, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? না আম্মু, আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসবো। আচ্ছা, বৌমাকে সাথে করে নিয়ে যাবি নাকি? তোমরাই ভালো জানো, আমার সাথে যাবে না থাকবে।
আচ্ছা নিয়ে যা, কারণ একা একা থাকিস, কথা বলার একটা সঙ্গী হলেও হবে। ওর মতো মেয়ে হবে আবার আমার কথা বলার সঙ্গী? আর মেয়ে খুঁজে পেলে না তুমি? তো কখন যাবি? এই তো খেয়েই রওনা দিব। আচ্ছা দাঁড়া, আমি খাবার রেডি করছি। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি, যাক ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে। এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কে খাইয়ে দেবে? সেই আমার কাছেই ঘুরে ফিরে আসতে হবে। বাসায় পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম। পরে বিকালে সাজ্জাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম দুজন মিলে। বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি। আর আসার সময় বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ আজ রান্না করবার মতো কোনো শক্তি নেই শরীরে। হিয়ার খাবারগুলো টেবিলে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি। ঘুমে চোখটা প্রায় লেগে এসেছে, এমন সময় হিয়া ডাক দিল। মেজাজটা পুরা বিগড়ে গেল একদম, তাও কিছু বললাম না। ডেকেছো কেন? কি হয়েছে? অবশ্য কি হয়েছে সেটা আমার অজানা নয়। একটু খাইয়ে দিন না। কি? তুমি আমার ঘুম নষ্ট করেছো তোমায় খাইয়ে দেওয়ার জন্য? এই মেয়ে, সমস্যাটা কি? হ্যাঁ, বুঝলাম না। দিন না একটু খাইয়ে, এমন করেন কেন? না, পারবো না আমি খাইয়ে দিতে। নিজের খাবার নিজে খাও, না হয় না খেয়েই থাকো। হিয়া মন খারাপ করে চলে যায়। হিয়া খাবারগুলো নিয়ে বসে আছে, কিন্তু আকাশ তো খাইয়ে দিবে না, তাই সে নিজেই শুরু করে দেয় খেতে। কিন্তু ঠিকঠাক মতো খেতে পারছে না। এক লোকমা দিলে তার বেশিরভাগ বাইরে গিয়ে পড়ছে। না, গিয়ে দেখি মেয়েটা কি করে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে যায়। গিয়ে দেখে হিয়া পুরো দুনিয়াদারি করেছে ভাত ছিটিয়ে ছুটিয়ে। আকাশের মায়া লাগে হিয়াকে দেখে। আকাশ কিছু না বলে হাত ধুয়ে আসে আর খাবারটা হাতে নিয়ে, এই হা করো। হিয়া কান্না করে দিয়েছে। আজ খেতে পারি না দেখে এমন করছেন। থাক, সমস্যা নেই, আর কয়টা দিন সহ্য করুন, তারপর আর কষ্ট দিব না আপনাকে। তারপর আপনার পাশ থেকে আমি অনেক দূরে চলে যাব, আপনাকে মুক্তি দিয়ে যাব। এখন কেমন লাগে? কষ্ট আমি পাচ্ছি, তোমারও তো কিছুটা প্রাপ্য। হিয়া নাক টেনে টেনে কান্না করছে আর খাবার খাচ্ছে। এই মেয়ে, চুপ, কান্না করবে না একদম, না হয় এখনই উঠে যাব আমি। পরে তোমার খাবার তুমি কিভাবে খাবে সেটা তুমি জানো। এই না না, আর কান্না করব না। তারপর আকাশ হিয়াকে খাইয়ে দেয় আর হিয়া চুপচাপ সমস্ত খাবারটা শেষ করে তারপর গিয়ে শুয়ে থাকে। আকাশও গিয়ে শুয়ে পড়ে। সকালবেলায় আকাশ নাস্তা রেডি করে হিয়াকে ডাক দেয়। হিয়া, উঠে নাস্তা করে নাও, রেডি হও। কেন? কারণ আমার সাথে অফিসে যাবে তুমি। কেন? সেদিন তো রেখে গেছেন, আজ কেন নিয়ে যাবেন? হ্যাঁ, সেদিন রেখে গিয়ে আমার শিক্ষা হয়ে গিয়েছে। পুরো ফ্লোর রক্তে ভাসিয়ে ফেলেছ। আর না, রেডি হও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য লেট হচ্ছে। আকাশ হিয়াকে নিয়ে অফিসে চলে যায়। সবাই তো হিয়াকে দেখে মনে হয় মেয়ে কোনোদিন দেখেনি অফিসের কলিগগুলা। আকাশে তো সেই লেভেলের রাগ উঠেছে, তাও ঝিম ধরে আছে। আকাশ হিয়াকে নিয়ে নিজের কেবিনের পাশে একটা জায়গা আছে, সেখানে বসিয়ে দিয়ে সে নিজের কেবিনে চলে যায় আর কাজে মন দেয়। একটু পর আকাশের কেবিনে মারিয়া আসে। সে অফিসের বসের মেয়ে। আকাশ, মেয়েটা কে? কোন মেয়েটা? তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো? ও, ওটা কেউ না, আমার ফ্রেন্ড। তাহলে ঠিক আছে। মিথ্যা বলল, কারণ মারিয়া আকাশকে পছন্দ করে, তবে আকাশ করে না। আর এখন যদি সত্যিটা বলে দেয় তাহলে মারিয়া সিন ক্রিয়েট করবে। এটা বলে আকাশের কোলের উপরে গিয়ে বসে। কি করছো কি মারিয়া? এগুলা কিন্তু ঠিক হচ্ছে না। কেউ যদি এখন এসে এইসব দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই, তুমি চুপ থাকো, একদম কোনো কথা বলবে না। আর মাত্র কয়েকটা দিন, তারপর আব্বুকে বলে তোমায় বিয়ে করে নিব আর তোমায় অনেকগুলো বাবু উপহার দিব। এমন সময় হঠাৎ হিয়া আকাশের কেবিনে আসে।
আর যখন কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে তখন দুজনকে এই অবস্থায় দেখে ফেলে আর কিছু না বলে চোখে হাত দিয়ে ফেলে। মারিয়া তো রেগে মেগে আগুন। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমাকে কেবিনে আসার অনুমতি কে দিছে? অন্যদিকে আকাশের তো লজ্জায় পুরো মাথা শেষ। আল্লাহ, এখন মেয়েটা আমায় কি ভাববে? আর সেদিন যে আচরণটা করেছি সেটার জন্য এমনিতে ওর চোখে খারাপ হয়ে আছি, তার উপরে এখন আবার এই সব। সরি, আমি আসলে বুঝতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন, আর এমন ভুল হবে না। এটা বলেই কেবিন থেকে বের হয়ে যায়। মারিয়া, তুমি এমন করে আচরণ না করলেও পারতে ওর সাথে। চুপ থাকো একদম, একটা কথাও বলবা না। রোম্যান্স করতে নিয়েছি তখন এই উইমেন আসতে হবে কেন? হ্যাঁ, আকাশ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশের খুব খারাপ লাগছে, কারণ হিয়া যে তার বিয়ে করা বউ। কাকে কি বলবে? সে না পারছে মারিয়াকে কিছু বলতে, না পারছে হিয়াকে। মারিয়া রেগে মেগে আকাশের কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে হিয়া চুপ করে বসে আছে। আকাশের কেবিন থেকে বের হয়ে চুপচাপ বসে আছি, আর একটু আগের ঘটনা শুধু চোখের সামনে ভাসছে। আমার কেমন জানি মনে হচ্ছে আমার শরীর থেকে কলিজাটা কেউ বের করে নেওয়ার চেষ্টা করছে। কেন এমন লাগছে আমার? ওই লোকটা তো আর আমার কেউ না। ঘটনাচক্রে বিয়ে হয়েছে আমাদের। আমি তো ওই লোকটাকে স্বামী হিসেবে মানিও না, কিন্তু কেন ওই ঘটনা দেখার পর থেকে এমন লাগছে আমার? কেন এত খারাপ লাগছে? আকাশ চুপচাপ কেবিনে বসে আছে। ওর মনের মধ্যে খালি একটাই জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, সে হিয়ার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে। যতই হোক তার বিয়ে করা বউ তো। দুপুরে খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। আকাশ কেবিন থেকে বের হয়ে হিয়াকে ডাকতে যায়, কারণ ওকে খাইয়ে দিতে হবে। তার আগে পিয়নকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়ে রেখেছে সে। গিয়ে দেখে হিয়া চুপচাপ বসে আছে। এই হিয়া, চলো, খাবারের সময় হয়ে এসেছে, তোমাকে খাইয়ে দিতে হবে তো। দরকার নেই আমাকে খাইয়ে দেওয়ার। আমি আজ থেকে নিজ হাতে খাওয়ার চেষ্টা করব, কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। কি বলছো তুমি এসব? তোমাকে খাইয়ে না দিলে তো তুমি খেতে পারবে না, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে। ছড়িয়ে ছিটিয়ে একাকার করলে করব, আপনি কি ওই মেয়েকে খাইয়ে দিন, আমাকে খাওয়াতে হবে না। আরে পাগল নাকি? আমি আমার বউকে না খাইয়ে দিয়ে অন্য মেয়েকে খাইয়ে দিতে যাব? এসেছে বউ বউ করতে। তখন মনে ছিল না যখন কোলে নিয়ে রোম্যান্স করতেছিলেন? আরে আজীব তো, ও তো জোর করে আমার কোলে। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি আপনার হাতে খাবো না, ওই ডাইনিটাকে গিয়ে খাইয়ে দিন। এই ওয়েট, আমার একটা জিনিস মাথায় কাজ করছে না। কি? ওই মেয়ের সাথে রোম্যান্স করেছি, তাতে তোমার তো রাগ হচ্ছে কেন? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, আর তোমার তো খুশি হওয়ার কথা। কি? আমার রাগ কেন হতে যাবে? আপনার যা মনে চায় তাই করেন, তাতে আমার কি? আর আমার রাগ কি এত সস্তা নাকি? সস্তা না দামি তা তো দেখা যাচ্ছে। এই কি বলতে চান আপনি? হ্যাঁ, কিছু না, চলো খাবার খাবে। না, আমি খাবো না বলছি, খাবোই না। তোমার খেতে হবে না, আমি তোমায় খাইয়ে দিব। এটা বলে জোর করে কোলে তুলে নিজের কেবিনে নিয়ে যায়। কেউ নেই, সবাই খাবার খেতে ক্যান্টিনে গেছে, তাই কারোর নজরে পড়ল না। তবে আকাশে কেন জানি মনে হচ্ছে হিয়াও আকাশকে ভালো, নয়তো ওরা তো জ্বলছে কেন। কেবিনে নিয়ে কোল থেকে নামিয়ে দেয়, তারপর হাত ধুয়ে খাবার হাতে, এই আ করো। না, হা করবো না, আর খাবো না। দেখো, এখন কিন্তু ভালো হচ্ছে না। শেষবারের মতো বলছি, হা করো, না হয় না খাইয়ে রাখবো একদম। ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। প্রথমে রিসিভ করে না, কারণ অপরিচিত নাম্বার আকাশ কখনোই রিসিভ করে না। আবার ফোন দেয় অপরিচিত নাম্বারটা থেকে। তারপর আকাশ ফোনটা রিসিভ করে।
হ্যালো, কে বলছেন? বাবা, আমি হিয়ার আব্বু বলছিলাম। ও আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর সালাম বিনিময় করে আর লক্ষ্য করে হিয়া পাশে বসে আছে, তাই সে কেবিন থেকে বের হয়ে অন্যদিকে যায় কথা বলার জন্য। আকাশ, বাবা, আমরা আজ একটু আসতে যাচ্ছিলাম। যদি একটু ঠিকানাটা বলতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কি সত্যি আজ আপনারা আসবেন? হ্যাঁ বাবা। বাবা, তাহলে আমি যাব স্টেশনে আপনাদেরকে রিসিভ করতে। আচ্ছা বাবা। তারপর সময়টা বলে দেয় আর আকাশ সময় মতো অফিস থেকে একটু আগে বের হয়ে যায়। ফোনটা রেখে হিয়াকে কিছু না বলে হিয়াকে বাসায় নামিয়ে দিয়ে, তুমি থাকো, আমি আসছি। না, আমিও যাব। আমার একা থাকতে ভয় করে, তার উপরে অচেনা একটা জায়গা। আরে ভয়ের কি আছে, আমি এখন যাব আর এখনই আসব। আচ্ছা। আকাশ স্টেশনে চলে যায় হিয়ার বাবাকে আর ওর আম্মুকে রিসিভ করতে। আকাশ হিয়ার আব্বু আম্মুকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসে। তারপর ঘরে এসে দরজায় বেল বাজায়। হিয়া দরজা খুলে ওর আব্বু আম্মুকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দেয় আর ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। আরে পাগলি মেয়ে, এমন ভাবে কান্না করতে হয়? আমরা নাই তো কি হয়েছে? কত সুন্দর আর কত ভালো একটা বর পেয়েছিস। কত ভালো না ছাই, আমার কাউকে দরকার নেই। আমি তোমাদের সাথে চলে যাব, এই লোকটাকে ডিভোর্স দিয়ে দেব। হিয়ার কথাটা শুনে আকাশের মনটা একদম খারাপ হয়ে গেল। আসলে কি হিয়া আমায় ডিভোর্স দিয়ে চলে যাবে? এই মেয়ে, কি বলছিস এইসব অলক্ষণে কথাবার্তা? যা বলছি ঠিকই বলেছি। আরে রাখো তো মেয়ের কথা, এখন অনেকটা পথ অতিক্রম করে এসেছো, একটু রেস্ট করো, পরে দেখা যাবে সব কথাবার্তা। আকাশ তাড়াতাড়ি করে বাইরের দোকান থেকে গিয়ে নাস্তা কিনে নিয়ে আসে শ্বশুর শাশুড়ির জন্য। বিকালবেলায় সবাই মিলে নাস্তা করতে বসে। এমন সময় হিয়ার বাবা, বাবা তুমি এখানে একা থাকো? বাবা মা নেই? না, আসলে অফিসের কাজের জন্য এখানে একা থাকি। বাবা তুমি আমার পাগল মেয়েটাকে দেখে রেখো। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার বউ আমি যদি দেখাশোনা না করি। যাক, মেয়েটা একটা ভালো ছেলের কাছেই পড়েছে, এবার আমাদের আর কোনো টেনশন নাই। বাবা, আমার কিছু কথা আছে, আমি ওর সাথে আর থাকবো না, তোমাদের সাথে চলে যাব। এতে যদি তোমরা আমাকে ওর সাথে থাকার জন্য জোরাজুরি করো তাহলে কিন্তু খুব খারাপ কিছু ঘটে যাবে। ওই লোকটাকে আমার একটু ভালো লাগে না, ওই লোকটা একদম ভালো না। কেউ কিছু বলতে পারছে না, সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে। কারণ হিয়ার বাবা মা হিয়ার রাগকে খুব ভয় পায়। কখন কি ঘটিয়ে বসবে কে জানে। আর আকাশ তো চুপ করে আছে, কি বলবে সে? হিয়া তো সব সত্যি কথাই বলেছে, আমি একদম ভালো না। হিয়ার বাবা মা সেদিন থেকে পরের দিন চলে যায়, হিয়াও ওনাদের সাথে চলে যায়। আকাশ হিয়াকে যাওয়ার আগে অনেক বুঝিয়েছে, কিন্তু হিয়া আর থাকবে না। তাই কি আর করা, নসিবে লেখা ছিল ওর সাথে এতদিন এই সংসার করব। করে মাটির দিকে চেয়ে অঝরের চোখের পানি ঝরাচ্ছে। আকাশের কেন যেন মনে হচ্ছে সে বহুমূল্য কোনো একটা জিনিস হারাতে যাচ্ছে। না, আমার কি, সে যদি আমায় রেখে চলে যেতে পারে তাহলে আমার কেন এত দায়িত্ব কর্তব্য দেখাতে হবে? আকাশ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে যত সময় অফিসে চলে যায়, কিন্তু কেন জানি অফিসের কাজে মন বসছে না, তাও কাজে মন দেয়। গতকাল থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দানা পানিও মুখে দেইনি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, রানার ছেলেপেলেগুলো এসে খাবার দিয়ে গেছে, কিন্তু এক ফোঁটা খাবারও মুখে নেইনি। যেভাবে দিয়ে গেছে সেভাবেই পড়ে আছে। ইস, মানুষটা আমাকে কত সুন্দর করে নিজ হাতে খাইয়ে দিত। মানুষটার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে করছে খাবারগুলো মানুষটার কাছে নিয়ে গিয়ে বলি, এই আমাকে একটু খাইয়ে দিন না, আমার না খুব খিদে পেয়েছে। এগুলো ভাবতেই নিজের উপরে খুব ঘৃণা হচ্ছে। এত একটা ভালো মানুষকে আমি কিভাবে ঠকিয়ে চলে আসলাম। নিজের দোষে নিজের কপাল পুড়েছি। এবার এমন একটা মাস্তানকে বিয়ে করতে হবে। আচ্ছা,
মানুষটার কানে কি খবর পৌঁছায়নি? আমাকে যে রানার লোকজন তুলে নিয়ে এসেছে, মানুষটা কি আমাকে বাঁচাতে আসবে না? না, কেনই বা আসবে? মানুষটাকে তো আমি ঠকিয়ে চলে এসেছি। অফিসের পিয়ন এসে বলে, স্যার আপনার সাথে একজন লোক দেখা করতে এসেছে। আমি ভাবলাম এমন সময় আবার কে আসলো। তারপর পিয়নকে বললাম, আচ্ছা আপনি কেবিনে পাঠিয়ে দিন লোকটাকে। তারপর পিয়ন চলে গেল। একটু পর কেবিনে দরজা খুলে হিয়ার বাবা আসলো। ওনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। বাবা, আপনি এখন এ সময়? বাবা, তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়ের হয় আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে বাঁচানোর মতো তুমি ছাড়া আর কেউ নাই। উনি কথা বলতে বলতে একদম কান্না করে দিয়েছে। প্লিজ বাবা, আপনি কাঁদবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে আমি আপনার কাছে ফিরিয়ে দিব। আপনি এখন বাসায় যান, আমি রাতের মধ্যে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিব। হিয়ার বাবা চলে গেল। না, যা হয়েছে হয়েছে, যতই হোক এখনো আমরা আলাদা হইনি। আর ও এখন আমার স্ত্রী, ও সম্মান রক্ষা করার দায়িত্ব এখনো আমার। ওকে যে করেই হোক রানার হাত থেকে বাঁচিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে ওকে আমি ওইসব মাস্তানদের হাত থেকে ছুটিয়ে আনবো? সাজ্জাদকে ফোন দিলাম আর সমস্তটা খুলে বললাম। তো এখন কি করবি? তারপর আমরা দুজন মিলে একটা প্ল্যান করলাম আর বললাম যাতে জাবেদকেও সাথে নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আকাশ, এতে তো তোর জীবন চলে যাওয়ার ভয় আছে। কারণ রানা মাস্তান মানুষ না, ওইসে আস্ত একটা জানোয়ার। আরে সমস্যা নেই, আমার যা হওয়ার হোক, কিন্তু হিয়া যেন সহি সালামতে ওর বাবা মার কাছে ফিরে যায়। সাজ্জাদ মন খারাপ করে ফেললো। মন খারাপ করে সাজ্জাদ বলল, আচ্ছা, ভাবিকে সহি সালামতে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আকাশ অফিস থেকে বের হয়ে তাড়াহুড়া করে বাসায় চলে যায়। আর লোক সমাজে ওদের যে বিয়ে হয়েছে তার কিছু ডকুমেন্ট রয়েছে, সেগুলো নিয়ে নেয় সাথে করে, আর সময় মতো সেখানে চলে যায়। রানার বাড়িতে ঢোকার সময় ওর বাড়ির দারোয়ান ওকে আটকায় আর বলে, এই বেটা, কোথায় যাওয়া হচ্ছে? আকাশ বলে, রানার সাথে দেখা করতে। অমনি দারোয়ান বলল, ওই বেটা, কি বললি? রানার সাথে দেখা করতে যাচ্ছিস? তোর এত সাহস? রানা ভাইয়ের নাম মুখে নিস? এটা বলেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আকাশের মাথায় তো পুরো আগুন ধরে গেছে। উঠে গিয়ে দারোয়ানকে সজোরে একটা লাথি মারে তল পেটে। দারোয়ান সাথে সাথে মাটিতে পড়ে যায় আর ব্যথার চোটে ষাঁড়ের মতো চেঁচাতে থাকে। ওর চেঁচানি শুনে রানার লোকেরা গেটের দিকে আসতে থাকে। গেটের দিকে এসে দেখে দারোয়ান মাটিতে পড়ে আছে আর অচেনা কেউ একজন দাঁড়িয়ে আছে। রানার লোকেরা দৌড়ে যায় আকাশকে মারার জন্য। আকাশ একে একে সবগুলাকে মারে। আকাশ যেন হিংস্র জানোয়ার হয়ে গেছে, যাকে সামনে পাবে তার শরীর চিড়ে ফেলবে। সব কয়টাকে মেরে মাটিতে ফেলে রেখে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকবে এমন সময় আরো বেশ কয়েকজন রানার চেলাপেলা আকাশের সামনে আসে। আকাশ একে একে সেগুলাকেও মেরে মাটিতে ফেলে রাখে আর সামনে এগিয়ে যায়। রানার কানে এত সময় খবর পৌঁছে গেছে নিচের ফ্লোরে হাঙ্গামা হচ্ছে। আকাশ যখন উপরের ফ্লোরে রানার কাছে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় রানা একটা চেয়ারে বসে আছে, পাশেই টেবিলের উপরে পিস্তল রাখা, আর ওর আশেপাশে চেলাপেলা ভর্তি। রানার চেলাপেলা, যেগুলো রানার আসল বডিগার্ড, সেগুলো আকাশকে মারার জন্য এগিয়ে আসলে রানা তাদেরকে বারণ করে। এই, কে তুমি? আর তোমার সমস্যা কোথায়? আমার কানে আসছে তুমি নাকি আমার ঘরে এসে হাঙ্গামা করছো। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বউকে আপনারা তুলে নিয়ে এসেছেন, তাই আমার বউকে আমি ফিরিয়ে নিতে এসেছি। এই ছেলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার না, আপনার খারাপ হয়েছে। আমার বউকে ভালোই ভালোই ফিরিয়ে দিন, তাহলে আমি চলে যাব। রানার লোকেরা তো আকাশের কথায় পুরো খেপে গেছে। রানা অনুমতি দিলেই খালি আকাশকে মেরে কুচি কুচি করতে 2 মিনিট সময় লাগবে না। কার কথা বলছো? এই, যা তো, মেয়েটাকে নিয়ে আয় তো। রানার বডিগার্ড একজন হিয়াকে রুম থেকে নিয়ে আসে। এটা তোমার বউ? হ্যাঁ। তার প্রমাণ কি?
আকাশ কাগজগুলো বের করে রানার কাছে দেখিয়ে বলে, এই যে আমাদের বিয়ের কাগজ। রানা আকাশের হাত থেকে কাগজগুলো নিয়ে যখন খুলে দেখে, রানার মাথায় তো আগুন ধরে গেছে। তোর এত বড় সাহস! এই বলে আকাশের বুক বরাবর একটা লাথি মারে। আকাশ টাল সামলাতে না পেরে মাটিতে গিয়ে পড়ে। বুকে খুব ব্যথা পেয়েছে, সে উঠতেও পারছে না। আমি এত সময় কিছু বলিনি, কারণ তুই কেন আমার বাসায় এসে হাঙ্গামা করেছিস সেটা জানার দরকার ছিল। কিন্তু এখন দেখি তুই আমার ভালোবাসার উপরে অধিকার জমিয়েছিস। তোকে তো আর জীবিতই রাখবো না। প্লিজ প্লিজ আপনারা ওর কিছু করবেন না। আমি আপনার সাথে বিয়ে করতে রাজি আছি। প্লিজ আপনারা ওকে ছেড়ে দিন। ওর আপনারা কোনো ক্ষতি করবেন না। কে শুনে কার কথা? রানা পিস্তলটা হাতে নিয়ে পিস্তলের ডাটটা হাতের উল্টো করে ঘুরিয়ে নেয় আকাশকে মারবে বলে। আকাশকে গিয়ে মাটি থেকে তুলে ওকে মারতে যাবে, ঠিক তখনই আকাশ রানার মুখ বরাবর একটি ঘুষি মারে। রানা কয়েক হাত পিছনে গিয়ে পড়ে। রানার লোকেরা সবগুলো একসাথে এসে আকাশকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আকাশকে মারতে মারতে ওরা আধমরা করে ফেলে। পিস্তলের রিগারটা ফেটে ফায়ার করে আকাশের শরীরে ঠাস ঠাস করে 3টা বুলেট ঢুকে যায়। এমন সময় কোথা থেকে জানি পুলিশ এসে পড়ে আর সমস্ত দলবল ঘিরে ফেলে। পুলিশগুলোকে সাজ্জাদ নিয়ে আসে। পুলিশ রানাকে সহ সব কয়টাকে গ্রেপ্তার করে। এক আকাশকে মারার দায় 2 নারী নির্যাতন মামলায় সব কয়টাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। আর অন্যদিকে আকাশ মাটিতে পড়ে আছে, অনবরত রক্ত পড়তেছে আকাশের মুখ আর পেট থেকে। হিয়া দৌড়ে এসে আকাশের কাছে এসে পাগলের মতো কান্না শুরু করে দেয়। এ কি করে হয় আকাশের সাথে? কিন্তু আকাশের কোনো সারা শব্দ নেই। হিয়া কান্না করছে আর বলছে, এই এই আকাশ, আকাশ, আকাশ তুমি কথা বলছো না কেন আমার সাথে? আকাশ, তুমি না বলতে আমায় খুব ভালোবাসো, আজকে কেন আমি এত ডাকার পরেও চুপ করে আছো? আকাশ, আকাশ, তুমি না সব সময় শুনতে যেতে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলবো। আকাশ, তোমার হিয়া তোমাকে ভালোবাসি বলছে। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আকাশ, তুমি কেন চুপ করে আছো? আকাশ প্লিজ, আকাশ একটাবার কথা বলো। হে আকাশ, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? আকাশ, আকাশ, আমি ব্যথা পেলে কি অভিমানী চলে আমায় বকা দিবে বলো? তুমি জানো না আমি নিজে হাতে খেতে পারি না। তুমি চলে গেলে কে আমায় খাইয়ে দেবে? কে আমায় ভালোবাসবে? আকাশ প্লিজ, একটাবার আমার কথা শোনো। আমি তোমায় অনেক ভালোবাসি। আমি কখনো আর তোমাকে বকা দিব না, আর কখনো তোমায় আমার থেকে দূরে সরিয়ে রাখবো না। সবাই তো হতাশ। আল্লাহ, আকাশ ঠিক হয়ে যাবে তো? হিয়া তো কান্না করেই যাচ্ছে। ভাবি, আপনি কান্না করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে আকাশের বাসায়ও খবর পৌঁছে গেছে। ওনারা রওনা হয়েছেন। হিয়ার বাবা মারাও এসেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার আকাশ ঠিক আছে তো? আমার আকাশে কিছু হয়নি তো? ডাক্তার সাহেব, আমার আকাশ সুস্থ হয়ে যাবে তো? দেখুন, রোগীর অবস্থা বেশি একটা ভালো না। যে কোনো সময় উনি এই দুনিয়া মায়া ত্যাগ করবেন। না না, আমার আকাশ আমাকে ছেড়ে যেতে পারে না। মানে তুই শান্ত হ, দেখবি আকাশের কিচ্ছু হবে না। এই সাজ্জাদ, আমার ছেলের কি হয়েছে? ও এখন কোথায়? সাজ্জাদকে আগের থেকেই চেনে আকাশের আম্মু। খালাম্মা, আকাশ গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, তবে এখন ওকে আইসিইউতে রাখা হয়েছে। মিথ্যা বলেছে, কারণ সে হয়তো বেশি টেনশন করবে। এই আকাশ, বল না, তুই তোর মার সাথে কথা বলবি না? কেন চুপ করে আছো? আমার বাবারে, তুই যে আমার 7 রাজার ধন, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? বাবা, এভাবে চুপ করে থাকিস না, একটু কথা বল। আকাশ,
এমন সময় নার্স একজন ভিতরে এসে বলে, এই এই আপনারা কি করতেছেন? এভাবে কান্নাকাটি করলে তো রোগীর আরো ক্ষতি হবে। প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। এখন আমাদের সার্জারি স্পেশালিস্ট আসবে, আপনারা প্লিজ একটু বাইরে যান। আকাশকে দেখে হিয়ার তো বুক ফেটে কান্না আসছে। আল্লাহ, কি করলাম আমি এটা? আজ আমার জন্য ওর এই অবস্থা। ও তো কত ভালোবাসতো আমায়, তা ওকে ঠকিয়ে চলে এসেছি, কিন্তু সেও আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কত বড় প্রতারণা করেছি আমি ওর সাথে। অনেকটা রাত হয়ে গেছে, সবাই কেবিনের সামনে বসে অপেক্ষা করছে। আর অন্যদিকে আকাশের কোনো রেসপন্স নেই, কোনো ভালো সংবাদ নেই। হিয়া এখনো কান্না করছে। সে দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে উজু করে আসে আর হসপিটালে ইবাদতখানায় চলে যায়। আমার আকাশকে সুস্থ করতে পারে শুধু আল্লাহ। আল্লাহর কাছে আজ আমার স্বামীর জীবন ভিক্ষে চাইবো। আল্লাহ, দরকার হয় তুমি আমার জীবনটা নিয়ে যাও, তবু আমার আকাশকে সুস্থ করে দাও। নামাজে দাঁড়িয়ে যায় হিয়া। নামাজ শেষ করে দুহাত উত্তোলন করে স্বামীর জন্য দোয়া করে। আজ যেন সে বহুমূল্য কিছু একটা হারাবার ভয় পাচ্ছে। দোয়া শেষ করে জায়নামাজে বসে থাকে। চোখের পানি এখনো টপ টপ করে ঝরে পড়ছে। কান্না করতে করতে খুব ক্লান্ত লাগছে হিয়ার। জায়নামাজে বসে সিজদার মতো করে পড়ে থাকে। হঠাৎ কেউ একজন এসে খবর দেয়, আকাশ আর নেই। সে একটু আগে এ দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে গেছে। হিয়ার মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হিয়া কান্না করছে আর বুঝছে, আল্লাহ, আকাশকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? আকাশকে ছাড়া যে আমার বেঁচে থাকাটাই অসম্ভব। আকাশকে ছাড়া যে আমার অস্তিত্বটাই মিথ্যে। কান্না করতে করতে আকাশের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে দেখে সবাই কান্না করছে। হিয়ার চোখ জোড়া যেন এখন খুলে পড়ে যাবে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে। চোখ জোড়া লাল হয়ে আছে আর খুব ব্যথা করছে। হিয়া তো ধপাস করে মাটিতে বসে পড়ে। হসপিটালওয়ালারা আকাশের মৃতদেহ নিয়ে যেতে বলে। আকাশের দেহটা আকাশদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আকাশে সেখানেই দাফন করা হবে। হিয়া তো প্রাণ ছাড়া মানুষের মতো হয়ে পড়ে আছে। হিয়ার কেন জানি বিশ্বাস হচ্ছে না তার জীবন সঙ্গীটি আর দুনিয়াতে নেই। এলাকার লোক এবং তারপর মসজিদের ইমাম সাহেব এসে আকাশের মৃতদেহটাকে ধুইয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়। আকাশের এলাকাবাসীদের মধ্যেও কান্নাকাটির একটা রোল পড়ে যায়। অকালে ছেলেটা প্রাণ হারালো। আকাশকে আতর সুরমা মেখে দিয়ে সবাই ধরাধরি করে আকাশকে নিয়ে খাটিয়ায় শুইয়ে দেয় ওকে নিয়ে যাওয়ার জন্য। সবাই ধরাধরি করে আকাশকে কাঁধে তুলে নেয়। এলাকার কবরস্থানে ওকে কবর দেওয়া হবে। হিয়া তো পাগলের মতো আচরণ করতে শুরু করে। তোমরা আমার আকাশকে কোথায় নিয়ে যাচ্ছ? রাখো বলছি, আমার আকাশকে রাখো। আমার স্বামী আমার কাছে থাকবে, ওকে কোথাও নিয়ে যেতে দেব না আমি। সবাই মিলে হিয়াকে আটকে রাখতে পারছে না। হিয়া হাত পা ছোটাছুটি করছে। এলাকাবাসীরা আকাশকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয়। হিয়া নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে, যে এলাকাবাসীরা ওর প্রিয় মানুষটাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে। যত দূর পর্যন্ত আকাশের খাটিয়াকে দেখা যাচ্ছে ততটা সময় হিয়া শান্ত ছিল। যখন আকাশের খাটিয়াকে আর দেখা যাচ্ছে না তখন আবার পাগলের মতো আচরণ করতে শুরু করে। মাটিতে বসে হাত পা ছোটাছুটি করতে আরম্ভ করে। এমন সময় হঠাৎ করে কেউ একজন এসে হিয়াকে ডাক দেয়। হিয়া চোখ মেলে দেখে ওর বাবা। হিয়ার আব্বু এসে হিয়ার কাঁধে হাত দিয়ে বলে, মারে, আকাশের জ্ঞান ফিরেছে। হিয়া ভালো করে চারপাশে দেখতে থাকে। সে বুঝতে পারে যে সে এত সময় স্বপ্ন দেখছিল। কান্না করতে করতে রাতের বেলায় সে জায়নামাজের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে খপ করে ওর বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না শুরু করে দেয়। বাবা, পাঠক ভাইরা কেমন আছেন? এত সময় কোথায় ছিলেন? কত কি পড়ে ফেলেছেন যে আকাশকে কবর দিয়ে ফেলেছেন। এই সেই ভাই, সত্যিকারে আকাশ মরে নাই। হিয়া কান্না করতে করতে রাতের বেলা জায়নামাজেই বসে ঘুমিয়ে গেছে আর এই দুঃস্বপ্ন দেখেছে।
তারপর আকাশের কেবিনে যায়, আর কেবিনে গিয়ে দেখে আকাশ ওর আম্মুর সাথে কথা বলছে। আকাশের রাতেই জ্ঞান ফিরে এসেছে। হিয়া ঘুমিয়েছিল, তাই হিয়াকে ডাকিনি। হিয়া গিয়ে আকাশকে জাপটে ধরে। আকাশ, আকাশ তুমি কেমন আছো? প্লিজ তুমি আমাকে আর কোনোদিন ছেড়ে যেও না। তুমি জানো তোমার এই অসুস্থতার পরে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাই অসম্ভব। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করব না, কোনোদিন আর কষ্ট দেব না। প্লিজ তবু আমাকে ছেড়ে যেও না। এই পাগল, কান্না করতেছো কেন? এই তো দেখো আমি ঠিক হয়ে গেছি। আর কি হাল করেছো নিজের? হ্যাঁ, কান্না করতে করতে একদম চোখ মুখ ফুলে গেছে। একদম আর কান্না করবা না। তারপর আরো 2 দিন আকাশকে হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হিয়া এখন সর্বদা আকাশকে দেখভাল করে। আকাশ বলতেই সে পাগল। একদিন রাতের বেলা আকাশের পাশে হিয়া শুয়ে আছে। এই একটা কথা বলি। হ্যাঁ বলো। এই আমার না একটু খুব ইচ্ছা করতেছে তোমাকে আদর করে একটা তোতা পাখির আম্মু বানাই দিতে। এই না না, এখন একদমই এসব না। আগে পুরোপুরি সুস্থ হও, তারপর তোতা পাখি, ময়না পাখি সব পাখির আম্মু বানিয়ে দিও। সত্যি তো? সত্যি। আচ্ছা, সেটা না হয় সুস্থ হলে দেখা যাবে, কিন্তু এখন তো জড়িয়ে ধরে ঘুমাতে দাও। আচ্ছা ধরো। আকাশ হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। এভাবে শেষ হয় আরেকটি ভালোবাসার গল্প। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।